মল্লিক এডুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বহুল আকাঙ্ক্ষিত আয়কর সহজ পাঠে আমরা আয়কর আইন 2023 অনুযায়ী কোম্পানি কর কিভাবে নির্ণয় করতে হয় এটা কেস স্টাডি 1 আলোচনা করব। সেটা বহুল আকাঙ্ক্ষিত, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন, কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে কোম্পানির কর হার কিভাবে নির্ধারণ করা হয়, সেই জিনিসটা একটু বিশদ আলোচনা করতে আজকে থেকে পর্বটা শুরু হয়েছে। আজকে কেস স্টাডি 1 আপনারা যদি দেখেন, এই জিনিসটাতে আমরা চেষ্টা করেছি পুরোটাকে একটা ধীরে ধীরে যাতে সবাই বোধগম্য হয় সেই অনুযায়ী সাজাতে। আমরা যদি প্রথমেই এক্সেল ফাইলটাতে চলে যাই, তাহলে আপনারা আজকে আমরা কম্পিটিশন শিটটা কিভাবে হয় সেটা দেখবো, ফর্ম ফিল আপ গুলো ধীরে ধীরে দেখবো। তাহলে XYZ লিমিটেড কোম্পানি, এটার টিআই নাম্বার, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 23-24, অ্যাকাউন্টিং পিরিয়ড 23 জুন 2023 শেষ হয়েছে। ওনার ব্যালেন্স শিট অনুযায়ী নেট প্রফিট বিফোর ট্যাক্সেশন এস পার অডিটেড ব্যালেন্স শিট, সেটা হচ্ছে 66,69,534 টাকা। আর কিছু এক্সপেন্সেস ফর সেপারেট কনসিডারেশন, কারণ আপনারা জানেন যে আমরা বুকস অফ অ্যাকাউন্টস এ যে জিনিসটা ডিপোজিশন চার্জ করি, সেই জিনিসটা কিন্তু তখন আর ওই ডিপোজিশনটা থাকে না, এটা ট্যাক্সের ডিপোজিশন অনুযায়ী করতে হয়। তাহলে অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন আমরা নোট 17.5 এ অ্যাকাউন্টস এর নোট 17.5 এ নোটস টু দ্য অ্যাকাউন্টস লেখা আছে এখানে। আমরা যখন নোটস টু দ্য অ্যাকাউন্টস এ দেখছিলাম, তখন আমরা এখানে 1,36,888 টাকা এখানে চার্জ করা হয়েছিল। এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস 31,180, প্রমোশনাল এক্সপেন্সেস 1,19,889, গ্র্যাচুইটি প্রভিশন 2,29,148, ইনসেন্টিভ বোনাস 4,71,017, ওভারসিজ ট্রাভেলিং 44,628। এগুলো যদি আমরা যোগ করি তাহলে 10,32,000, এটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 77,000 টাকা, 77,02,000 হচ্ছে এখন প্রফিট এটা বর্তমানে। কিন্তু এখান থেকে বাদ যাবে, আপনারা আস্তে আস্তে দেখেন এটা। অ্যাড ইন অ্যাডমিসেবল এক্সপেন্সেস এস পার প্রভিশন অফ ল, সেটা হচ্ছে এক্সেস পারকুইজিট, যেটা ধারা 55 বর্ণনা করা আছে, ধারা 55 মানে ঘতে, সেটা আমরা রেফারেন্স গুলো পরে দেখবো। তাহলে ওখানে আমি একটু দেখি, যদি এক্সেস পারকুইজিটের হিসাবটা আমরা এখানে দেখেন, এক্সেস পারকুইজিটের হিসাবটা আমরা এই শিটে যদি দেখি, তাহলে দেখেন XYZ লিমিটেড এর এমডির টোটাল স্যালারি হচ্ছে, এটা যদি আমরা একটু সংকুচিত করি তাহলে আপনি দেখবেন টোটাল স্যালারি যা ছিল পারকুইজিট হচ্ছে 23,24,000, যার মধ্যে থেকে টোটাল স্যালারি হচ্ছে 52,62,000, যার মধ্যে থেকে টোটাল পারকুইজিটের অ্যামাউন্ট হচ্ছে 23,24,000। তাহলে 10 লক্ষ টাকা পর্যন্ত পার হেড অ্যালাউয়েবল লিমিট, তাহলে 13,24,000 ওনার এক্সেস পারকুইজিট। ঠিক ওনার ভাবে সিএনটি ওনার হচ্ছে 53,000, বাদ বাকিদের আসে নাই। দেখেন আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, বাদ বাকিদের আসে নাই, যার কারণে এখানে 13,77,172 টাকা। তাহলে আমরা কম্পিটিশন শিটে নিয়ে গেলাম 13,72,172 টাকা। সেটা যখন আসছে তাহলে এটাও যোগ হয়ে যাবে, তাহলে 90,79,456 টাকা। এখন দেখেন লেস, ওই যে উপরে যেটা আমরা এখানে একটা জিনিস বাদ দিয়েছেন, ওভারসিজ ট্রাভেলিং 40,628, তাহলে এটা সেপারেট ক্যালকুলেশন করতে হবে ওভারসিজ ট্রাভেলিং এ। তাহলে আমরা যাই, ওভারসিজ ট্রাভেলিং এ ধারা 55 চতে বলা আছে কত পার্সেন্ট পর্যন্ত করতে পারবে। তাহলে আমরা যদি দেখি, ফরেন ট্রাভেল হচ্ছে 40,628, আর ডিসক্লোজার টার্নওভার হচ্ছে 2,37,18,92 টাকা, আর অ্যাকচুয়াল ওভারসিজ ট্রাভেলিং হচ্ছে 40,628। আমরা 0.5 পর্যন্ত টার্নওভারে 0.5 পর্যন্ত অ্যালাউয়েবল লিমিট আমার আছে। তাহলে সুতরাং এক্ষেত্রে কোনো এক্সেস হয়নি, আমাদের এই পুরো টাকাটাই আমরা কিন্তু বেনিফিট পাবো, অর্থাৎ এটা এখান থেকে কোনো টাকা বাদ যাবে না, যার কারণে লেস এখান থেকে এই যে প্রফিট হবে এটা বাদ যাবে ওভারসিজ ট্রাভেলিং। তাহলে এখানে যেটা বাদ যোগ হয়েছিল সেটা এখানে বাদ যাচ্ছে। প্রমোশনাল এক্সপেন্সেস ক্ষেত্রে 1 লক্ষ, এখানে দেখেন প্রমোশনাল এক্সপেন্সেস ক্ষেত্রে আমাদের ছিল 1,19,000, আর প্রমোশনাল এক্সপেন্সেস এখানে আমরা কতটুকু পর্যন্ত পাচ্ছি, 1,08,590। সেটা কিভাবে পাচ্ছি সেটা এখানে দেখেন, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ধারা 55 নিয়তে বর্ণনা করা আছে। প্রমোশনাল এক্সপেন্স হচ্ছে 90,000 টাকা, আর 29,000 হচ্ছে পোস্টেজ, সুতরাং 1,19,889 টাকা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, যেটা টার্নওভারের 0.5 পর্যন্ত অ্যালাউয়েবল, 1,18,000 টাকা পর্যন্ত অ্যালাউয়েবল, সুতরাং এটা বসবে না, 1,18,000 টাকাটা কম্পিটিশন শিটে লেস হবে। তাহলে এখানে
লেস হয়েছে কত, 1,18,000 টাকা, 1,19,000 হয়নি। এটা একটু মনে রাখতে হবে। দেখেন 1,19,000 আর 1,18,000 এই দুইটার মধ্যে দেখলে বুঝতে পারবেন এটা হয়নি, কিন্তু এখানে 1,18,000 বাদ গেছে। তাহলে এখানে এই যে ডিফারেন্সটা সেটা কোথায় যাবে আমরা পরে দেখছি। তাহলে প্রমোশনাল এক্সপেন্ডিচার, ইনসেন্টিভ বোনাস এখন নাই, ইনসেন্টিভ বোনাস আগে ছিল, সেটা এখন পারকুজিটির সাথে যোগ হয়ে গেছে, সুতরাং এটা আমি পারকুজিটির সাথে নিয়ে গেছি। ট্যাক্স ডেপ্রিসিয়েশন, এখানে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েছিলেন বুকস অফ অ্যাকাউন্টস এর, কিন্তু আপনি কতটুকু অ্যালাউয়েবল হবে 93,913, সেটা কোথায় আছে, এই যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন, কম্পিউটারের ক্ষেত্রে 30%, অফিস ইকুইপমেন্টের ক্ষেত্রে 10%, ফার্নিচারের ক্ষেত্রে 10% বাদ দিয়ে 93,914 টাকা আপনার ডেপ্রিসিয়েশন হিসেবে বাদ যাবে। তাহলে 2,57,000 টাকা বাদ গেলে আপনার 90 লাখ থেকে এটা বাদ গেলে হচ্ছে 88,22,324 টাকা। এখন আসি এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস, এটা কি হবে, ধারা 55 যত বলা আছে যে তাহলে এখানে হচ্ছে 31,180 টাকা অ্যাকচুয়াল এক্সপেন্সের, আর টোটাল ইনকাম বিফোর অ্যালাউইং এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস 88,22,000, এই যে 88,22,000 এটা, এটার উপরে কত পার্সেন্ট পাবে, একটা ছক আছে, প্রথম 10 লক্ষ টাকার উপর 4%, 40,000, এরপরে ব্যালেন্সের উপরে 2%, 1,56,000, তাহলে 1,96,446 টাকা পর্যন্ত আমার অ্যালাউয়েবল লিমিট। তার মধ্যে থেকে আমি কিন্তু খরচ করছি অনলি 31,180 টাকা, তাহলে সুতরাং আমি লিমিটের ভিতরে আছি, সুতরাং আমার টাকাটা বাদ যাবে। তাহলে আমার টোটাল অ্যাকচুয়াল প্রফিট হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস হচ্ছে 87,91,144 টাকা ইনকাম ফ্রম বিজনেস। এখান থেকে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস যেটা এক্সেস পারকুইজিট, এটা বাদ, কারণ এগুলো সেপারেটলি ক্যালকুলেশন করতে হবে, ট্যাক্স ক্যালকুলেশন। এটা এই যে এই এক্সেস পারকুইজিট এবং এই দুটো ডিফারেন্স, এই যে প্রমোশনাল এক্সপেন্স যেটা ডিফারেন্স হচ্ছিল সেটা ডিফারেন্স 13,78,000 বাদ দিলে তাহলে আমার 34,12,673 টাকা। তাহলে আমাকে এটার উপরে 30% ধরছে। কেন, আপনারা জানেন 36 লাখ টাকার পর্যন্ত যদি ইয়ারলি টার্ন ওভার ব্যাংকে না হয় তাহলে আমরা 27.5% হবে, কিন্তু 36 লাখের উপরে যদি ব্যাংকের ট্রানজেকশন হয়, ব্যাংকের ট্রানজেকশন ক্যাশ ট্রানজেকশন হয়, তাহলে 30% দিতে হবে। এই জন্য আমি 30% ধরে গিয়েছি, কারণ হচ্ছে আমি ধরে নিয়েছি আমার এখানে 36 লাখের উপরে ইয়ারলি 36 লাখের উপরে ক্যাশ ট্রানজেকশন আছে। তাহলে ইনকাম আমি 30% নিজে সারেন্ডার করে আমি করছি, যে তাহলে এখানে 74,12,673 টাকার উপরে ট্যাক্স আসবে। আর গ্রস রিসিপ্ট, তাহলে মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট, এটা একটু দেখি, এটা একটু দেখার বিষয় আছে। 163(5) যেটা বর্ণনা করা আছে সেটা 5 কতে আইটিইউ, তাহলে গ্রস রিসিপ্ট হচ্ছে কত, 163(5) বর্ণনা করা আছে। তাহলে টোটাল ওপেনিং রিসিভেবল লেস সার্ভিস রেভিনিউ লেস ক্লোজিং রিসিভেবল, তাহলে টোটাল কালেকশন ডিউরিং দ্য ইয়ার কি করে 41,44,000, এটার উপরে 0.6%, এই দেখেন 0.6% এই 163(5) বর্ণনা করা আছে। তাহলে সেক্ষেত্রে আসবে কত, 1,40,000। আর এই দুটার মধ্যে যেটা হাইয়েস্ট, তাহলে হাইয়েস্টটা এখানে আসে। তাহলে এটার কোনো আর কোনো কাহিনী নেই, শুধু এই টোটাল ট্যাক্স যেহেতু বেশি আসছে সেটাই আসবে। কিন্তু এটা আপনাকে করে দেখাতে হবে, মিনিমাম ট্যাক্সটা করে দেখাতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা এটা, তাহলে ম্যাক্সিমামটা আসবে। আর এখানে যে বাদ দিয়েছিলেন আপনি 13,78,000, আপনি তো এটার উপর করছেন, এই 13,78,000 টাকা তো বাদ আছে, এটার উপর সেপারেটলি আপনাকে তো 30% দিতে হবে। এটা সেপারেট করার উদ্দেশ্য হচ্ছে এই বেনিফিটটা, এই জিনিসটার জন্য, অর্থাৎ এটা বাদ দিয়ে বাকিটার উপরে, না হলে রেট অফ পার্সেন্টেজ সমান, কিন্তু ওই যে কনসিডার করবেন ম্যাক্সিমাম কোনটা মিনিমাম কোনটা, এই যে জিনিসটা মিনিমাম ট্যাক্সের উপরে, সেই জিনিসটা দেখানোর জন্য এটা আলাদা করা হচ্ছে। তাহলে ডিসঅ্যালাউন্সেস অফ সেকশন 55 এ 13,78,471 টাকার উপরে 30%, 4,13,000, তাহলে এটা ম্যাক্সিমাম ছিল, এটার সাথে যোগ করে 26,37,343 টাকা ট্যাক্স লাইবিলিটি। তার মধ্যে থেকে ট্যাক্স ডিডাকশন, ট্যাক্স এআইটি যে ট্যাক্স সোর্স ট্যাক্সে টোটাল 20,66,080 টাকা, তাহলে 20,66,080 টাকা বাদ দিলে 5,71,263 টাকা আমরা রিটার্নের সাথে জমা দিব, যেটা আন্ডার সেকশন 173। এই হচ্ছে টোটাল ক্যালকুলেশন। এটা আশা করি আপনার ব্যালেন্স শিট নিয়ে অ্যানালাইসিস করলে আপনারা নিজেরা বুঝতে পারবেন কোনটা বাদ যাবে কোনটা বাদ যাবে না। 55 যখন অ্যানালাইসিস করবেন তখন আপনারা বুঝতে পারবেন। এই বেসিসে আমি একটু জিনিস আপনাদেরকে একটু বলতে যাচ্ছি। এইখানের এই ওয়ার্কিংসটা করতে গিয়ে আমরা
যে যে সেকশন গুলো আমাদেরকে টাচ করতে হয়েছে, কতিপয় ক্ষেত্রে বিয়ের জন্য অনুমোদনযোগ্য না হওয়া ধারা 55 খ, যেটা ধারা 32-এর ব্যাখ্যাতে সংজ্ঞায়িত পারকুজিট বাবদ কোনো কর্মচারীকে প্রদত্ত 10 লক্ষ টাকার অতিরিক্ত কোনো অঙ্ক, তাহলে 10 লক্ষ টাকার অতিরিক্ত হলেই সেটা ট্যাক্সেবল হয়ে যাবে। এছাড়া 55 চতে বর্ণনা করা আছে, বাংলাদেশে নিবন্ধিত নয় এরূপ কোনো কোম্পানি কর্তৃক নির্বাহিত হেড অফিস বা ইন্টার কোম্পানি কাজ এই নামে হোক না কেন, এর আর্থিক বিবরণীতে প্রদর্শিত নিট ব্যবসায় মুনাফা 10% অতিরিক্ত ব্যয়। আর হচ্ছে বিজ্ঞাপন ব্যতীত অন্যান্য প্রচারণামূলক ব্যবসা ব্যয়ের ক্ষেত্রে ব্যবসায়িক টার্নওভারের 0.5%, আপ্যায়ন হিসেবে ব্যয়ের ক্ষেত্রে প্রথম 10 লক্ষ টাকার উপর 4%, আপ্যায়ন বা পরবর্তী 10 লক্ষ টাকা বাদ দিয়ে পরবর্তী অঙ্কের উপর 2%। আর ন্যূনতম কর যেটা 163-5 বর্ণনা করা আছে, কোন কর নির্ধারণী বর্ষে কোনো কারণে তাহার মুনাফা বা ক্ষতি যাই হোক না কেন, যাহাতে ধারাবাহিক ক্ষতি বিগত এক বা একাধিক বর্ষে ক্ষতির সমন্বয় বা এই আইনের অধীন অনুমোদিত ভাতা, অবচয় ভাতা বা যে কোনো বিয়োজন দাবি অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে কর বর্ষে ন্যূনতম কর পরিশোধের জন্য দায়ী থাকিবে। যথা, তবে সত্য থাকে যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম 3 বছরের জন্য ন্যূনতম কর হার হবে 0.1%, কিন্তু আমার ক্ষেত্রে 0.6% এটা আমি অ্যাপ্লাই করেছি। কার্বনের ব্যাপারে এখন 3%, এটা আগে ছিল বইতে, এখন এটা 3% হয়ে গেছে। আর রিটার্ন দাখিলের তারিখে বা ইহার পূর্বে আয়কর বা সারচার্জ পরিশোধ সংক্রান্ত ধারা 173 যেটা বর্ণনা করা হচ্ছে, ধারা 166, 172, 175, 191, 193 বা 212 ইহার অধীন রিটার্ন দাখিল করা আবশ্যক। এইরূপ প্রত্যেক ব্যক্তিকে রিটার্ন দাখিলের তারিখে বা তৎপূর্বে পরিশোধযোগ্য কর পরিশোধ করতে হবে। আর পরিশোধযোগ্য কর হবে ক নিয়মে পরিগণনা করতে হবে। ক হচ্ছে রিটার্ন ভিত্তিতে যে করটা আসে সেটা, আর ক হচ্ছে অংশ 7 অনুযায়ী বা অগ্রিম কর অনুযায়ী যেগুলো দেওয়া হয়েছে সেটা। অর্থাৎ সোজা কথা হচ্ছে ব্যালেন্সটা 173 ধারার মধ্যে পরিশোধ করতে হবে। না হলে, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি এই পর্বটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে, সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে যেতে পারেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন, ফোনে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।